আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিফ টিভি সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই শিরোনাম। পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনীতে মনোযোগ দিতে হবে প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থতার পথে, দেশে ফেরার প্রস্তুতি নিয়ে আলোচনা। হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে ভারী বৃষ্টিতে ফের ঝুঁকির আশঙ্কা। দিনাজপুরে হাস্কিং মিল সংকটে ধস, একের পর এক বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী চালকল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজনৈতিক চাপে, দলীয় বিভক্তিতে নেতৃত্ব সংকট তীব্র। কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু, স্বর্ণপামের লড়াইয়ে ২২টি সিনেমা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিশ্বের সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া টিকে থাকা কঠিন হবে। পুঁথিগত শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক সিলেবাসকে সময়ের সঙ্গে সামঞ্জস্য করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্কুল পর্যায়ে থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি আরো বলেন, মেধা পাচার নয়, মেধা লালনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি তাদের গবেষণা ও শিক্ষা উন্নয়নে যুক্ত করার আহ্বান জানান। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন কিছু সময়ের জন্য আত্মীয় স্বজন ও পরিচিতজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন তিনি। পরিবার চায় পবিত্র ঈদুল আজহার আগেই মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনতে, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১১ই মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। গত কয়েকদিনের কম বৃষ্টিপাতের কারণে হাওড় অঞ্চলের নদ নদীর পানি কমে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি প্রাক মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ভুগাই, কংস ও সুতাং নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে এই উন্নতি সাময়িক বলে সতর্ক করেছে কেন্দ্রটি। আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাত হলে আবারও পানি বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের হাওড় অঞ্চলে বর্তমানে নিম্ন অঞ্চলের পানি কমতে শুরু করেছে। তবে ১৫ মের পর ভারী বৃষ্টির সম্ভাবনায় পরিস্থিতি আবার পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চকচকে চালের বাজারে টিকতে না পেরে দিনাজপুরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাস্কিং মিল। শ্রমিক সংকট, পুঁজির অভাব, কর্পোরেট প্রতিযোগিতা এবং সরকারি নীতিমালাকে এর জন্য দায়ী করছেন মিল মালিকেরা। জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০১৯ সালে দিনাজপুরে চালু ছিল ২১৮০টি হাস্কিং মিল। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৭০৩টিতে। মিল মালিকেরা বলছেন, বাজারে এখন চকচকে চালের চাহিদা বেশি। অন্যদিকে হাস্কিং মিলের লালচে চাল সরকারি সংগ্রহেও গুরুত্ব পাচ্ছে না। ফলে লোকসানে পড়ে অনেকেই মিল বন্ধ করে গুদাম বা ভুট্টা শুকানোর কাজে ব্যবহার করছেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, হাস্কিং মিলের লালচে চালে পুষ্টিগুণ বেশি থাকলেও ভোক্তারা ধীরে ধীরে ঝুঁকছেন চকচকে চালের দিকে। খাদ্য বিভাগের কর্মকর্তাদের মতে, প্রয়োজনের তুলনায় বেশি মিল গড়ে ওঠা, উচ্চ সুদের ঋণ এবং বড় অটো রাইস মিলের প্রতিযোগিতাও ছোট মিলগুলোর সংকট বাড়িয়েছে। দলীয় বিদ্রোহ ও অভ্যন্তরীণ চাপের মুখে রাজনৈতিক সংকটে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরেই এখন তার নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিভক্তি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার সদস্যদের কেউ স্টারমারকে দায়িত্বে থাকার পরামর্শ দিচ্ছেন, আবার কেউ পদত্যাগের সময়সীমা নির্ধারণের কথা বলছেন। সম্প্রতি দেওয়া এক ভাষণের পর থেকেই দলীয় আইন প্রণেতাদের সমালোচনা আরও তীব্র হয়েছে। কয়েকজন লেবার এমপি প্রকাশ্যে প্রধানমন্ত্রীর উপর আস্থা হারানোর কথাও জানিয়েছেন। তবে স্টারমার এখনই সরে দাঁড়ানোর পক্ষে নন। তার ঘনিষ্ঠ সূত্র বলছে, নেতৃত্ব পরিবর্তনের লড়াই শুরু হলে দল ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন তিনি। এদিকে লেবার পার্টির ভেতরে নেতৃত্ব প্রশ্নে বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্লেষকদের মতে রাজনৈতিক চাপ ও দলীয় অসন্তোষ সামাল দেওয়াই এখন স্টারমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোনালী আঁশ পাট আবারও দেশের অর্থনীতিতে সোনালী যুগ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সন্ধ্যায় সৈয়দপুর বিসিক শিল্পনগরীতে একটি কৃষি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বোধনকালে তিনি একথা বলেন। এ বিষয়ে বিস্তারিত দেখুন সৈয়দপুর থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে। দেশের উত্তরাঞ্চলে কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। সোমবার 11 মে সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে একটি ফাঁকা প্লট এবং পাট প্রক্রিয়াজাত কোম্পানি পরিদর্শন শেষে একটি নতুন শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিসিক শিল্পনগরীর পাশাপাশি উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এখন ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠছে, যা এই অঞ্চলের অর্থনীতিকে আরো বেশি গতিশীল ও চাঙ্গা করে তুলবে। নতুন শিল্পনগরী গড়ে তোলার ক্ষেত্রে কৃষি জমি সুরক্ষার ওপর বিশেষ জোর দেন মন্ত্রী। তিনি জানান, আবাদি জমি নষ্ট না করে এক ফসলি কিংবা পতিত জমিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দেশীয় পাটকলগুলোকে পুরোপুরি সচল রাখা, পাটের উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বহুমুখী পাটজাত পণ্য রপ্তানির জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তবে উত্তরাঞ্চলের জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে শিল্পমন্ত্রী জানান, দেশের বর্তমান গ্যাসের মজুদ সীমিত। অনেকগুলি ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়, বিসিকের বাইরেও। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে, বিসিকে যে সমস্ত প্লট আমরা প্রিপেয়ার করি সেটা একটা অর্গানাইজড একটা কাঠামো থাকে, সংগঠিত একটা কাঠামো থাকে, সেখানে ইউটিলিটির কানেকশনগুলি সহজে পাওয়া যায়। বিসিকে শিল্প প্লট করারও একটা নীতিমালা আছে। আমরা যে জমিগুলি নেই সেটি হচ্ছে পরিত্যক্ত অকৃষি অথবা একফসলি জমি। আপনার কৃষি জমিকে রক্ষা করেই তো শিল্পের প্রসার ঘটাতে হবে, না হলে তো অন্য ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে। তো এইভাবে যতটুক জমি আমরা নিতে পারবো ততটুক জমি আমরা বিভিন্ন এই অঞ্চলের রংপুর বিভাগের বিভিন্ন বিসিক শিল্পনগরীর সাথে সংযুক্ত করব অথবা নতুনভাবে শিল্পনগরী তৈরি করব। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের প্রচলিত শিল্পের বাইরে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং এই অঞ্চলে, যেটার পুরো রেলওয়ে নেটওয়ার্কের কারণে একটা সুপ্ত সম্ভাবনা আছে লাইট ইঞ্জিনিয়ারিং এর পরিপূর্ণ সদ্ব্যবহার আমরা করতে চাই। এই জন্য যে ধরনের সুযোগ সুবিধা দরকার ইনশাল্লাহ এই সরকার সেগুলির ব্যবস্থা। একদিনে হঠাৎ ইচ্ছা করলেও পাটের বিকল্প সব ব্যবহার বন্ধ করে, পাটের বিকল্প তো হচ্ছে প্লাস্টিক, যেটির হয় না, ডিগ্রেড হয় না, পচে না, সেটি তো সব থেকে বড় সমস্যা। পাট হচ্ছে ডিগ্রেডেবল, এটা যদি আপনি ফেলেও দেন এটা একসময় মিশে যাবে মাটির সাথে। কিন্তু আমাদের পাট উৎপাদন এই পরিমাণ নাই।